Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা আজকে পড়তে চলেছি ক্লাস 7 এর ব্লসমস এই বইটা থেকে। তোমরা চলে এসো পেজ নাম্বার 87, লেসন 9, জে.সি. বোস, আ বিউটিফুল মাইন্ড। জগদীশচন্দ্র বোস, এক সুন্দর মনন। Let's start. A biography is the life story of someone. একটি জীবনী হলো কোনো একজন ব্যক্তির জীবনপঞ্জি বা জীবনের গল্প। একটি জীবনী হলো কারোর জীবনের গল্প, ইউজুয়ালি এমিনেন্ট, প্রায়শই এক বিশিষ্ট ব্যক্তির। দ্য পারসন মে বি অ্যালাইভ অর ডেড, ওই বিশিষ্ট ব্যক্তি হতে পারেন জীবিত অথবা তিনি মৃত। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি, আর জীবনীগুলো সর্বদা লেখা হয় কারো দ্বারা, আদার দেন দ্য পারসন হিমসেলফ, ওই বিশেষ ব্যক্তি ছাড়া বা ওই বিশেষ ব্যক্তিকে বাদ দিয়ে। ধরো আমরা বায়োগ্রাফি বিদ্যাসাগরের কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের কিংবা মহাত্মা গান্ধীর বায়োগ্রাফি আমরা লিখতে পারি। অবশ্যই তারা বিশিষ্ট ব্যক্তি, তাদের জীবনের গল্প নিয়ে আমরা বায়োগ্রাফি লিখতেই পারি। কিন্তু এখানে বলছে, আর এখানে অটোবায়োগ্রাফির সঙ্গে পার্থক্যটা কি? অর্থাৎ বায়োগ্রাফিগুলো তাদের জীবন সম্পর্কে আমরা লিখছি, তারা কিন্তু লিখছেন না। তাদের জীবনের গল্প আমাদের লেখনী দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই কারণেই সেগুলোকে বলা হচ্ছে বায়োগ্রাফি। কিন্তু বায়োগ্রাফির সঙ্গে অটোবায়োগ্রাফির পার্থক্য কি? তোমরা জানলে অবাক হবে। অটোবায়োগ্রাফি হচ্ছে যখন আমরা আমাদের নিজেদের জীবনের গল্প সম্বন্ধে লিখব, তখন সেটাকে বলা হবে অটোবায়োগ্রাফি, অর্থাৎ আত্মজীবনী। অর্থাৎ আমি যদি আমার জীবনের গল্প সম্বন্ধে লিখি, সেটা আমার অটোবায়োগ্রাফি। তুমি যদি তোমার জীবনের গল্প নিয়ে লেখো, তাহলে সেটা তোমার অটোবায়োগ্রাফি। তো আমরা তো আর কেউ বিশিষ্ট ব্যক্তি নই, অর্থাৎ আমরা লিখছি আমাদের নিজেদের সম্বন্ধে। আর যেগুলো বায়োগ্রাফি বলছিলাম, যে বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, গান্ধীজি, এরা তো আর তাদের জীবনী সম্বন্ধে লেখেননি, তাদের জীবনের গল্প সম্বন্ধে আমরা লিখছি, অর্থাৎ সেটা হলো বায়োগ্রাফি আর এটা হলো অটোবায়োগ্রাফি। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। বলছি যে উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পারসন, আমরা বিশিষ্ট ব্যক্তিদের জীবনী পড়ি, সো দ্যাট, যাতে করে, উই মে লার্ন, আমরা শিখতে পারি, অ্যাবাউট দেম, তাদের সম্বন্ধে, অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম, এবং তাদের মতো হওয়ার চেষ্টা করি। তো এই ছিল একটা মোটামুটি ছোট্ট ইন্ট্রোডাকশন। এখানে 3টে কোয়েশ্চেন দিয়েছে, আমরা একটুখানি দেখে নেব। ক্যান ইউ নেম এনি এমিনেন্ট পারসন অফ ইউর ডিস্ট্রিক্ট? তুমি কি তোমার জেলার কোনো বিশিষ্ট ব্যক্তির নাম বলতে পারো? নেক্সট বলছে, হু ইজ দিস পারসন ইন দ্য পিকচার? এই ছবিতে ব্যক্তিটি কে? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? তুমি কি ওনার সম্বন্ধে বা তার সম্বন্ধে কিছু জানো? আমরা ইউনিট 1-এ চলে আসবো। লেটস রিড, চলো পড়ি। হিস্টোরিক্যালি, ইন 1895, ঐতিহাসিকভাবে 1895 সালে, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারতবর্ষ ছিল ব্রিটিশের শাসনাধীন। আ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড, এক ভিন্ন ইতিহাস রচিত হয়েছিল, দ্যাট ইয়ার, ওই বছর, অ্যাট দ্য টাউন হল, টাউন হলে, ইন ক্যালকাটা, কলকাতাতে। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড, একটা চমৎকার, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে অ্যান অ্যাক্টিভিটি দ্যাট শোজ অ্যান্ড এক্সপ্লেন্স হাউ সামথিং ওয়ার্ক, অর্থাৎ একটা প্রদর্শন প্রদর্শিত হয়েছিল, দ্যাট ইয়ার, ওই বছর, অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন, একটা চমৎকার প্রদর্শন, ওয়াজ পারফর্মড, প্রদর্শিত হয়েছিল, বাই জগদীশচন্দ্র বোস, জগদীশচন্দ্র বোসের দ্বারা। অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ,
প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক ছিলেন। এভরিওয়ান ওয়াজ ওভারঅড, প্রত্যেকেই, ওভারঅড মানে হচ্ছে ইমপ্রেসড, চমকে গিয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। When the electromagnetic waves traveled from the lecture hall to a third room, যখন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ চলে গিয়েছিল লেকচার হল বা বক্তৃতা দেওয়ার হলঘর থেকে তৃতীয় ঘরে, অ্যাবাউট 75 মিটার অ্যাওয়ে, প্রায় 75 মিটার দূরে, দিজ ওয়েভস পাস থ্রু 3 সলিড ওয়ালস, এই তরঙ্গগুলো চলে গিয়েছিল 3টে মোটা মোটা দেওয়াল পেরিয়ে। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট, এটা ছিল একটা স্মরণীয় এবং পথ তৈরি করে দেওয়ার মতো একটা ঘটনা। হুইচ পেভড দ্য ওয়ে, পেভড মানে হচ্ছে ক্রিয়েটেড আ সিচুয়েশন ইন হুইচ সামথিং ক্যান হ্যাপেন, একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ফর ফিউচার রিসার্চ, ভবিষ্যতের গবেষণার জন্য, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে। বর্ন অন 30th নভেম্বর 1858, 1858 সালের 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন অ্যাট বিক্রমপুর, বিক্রমপুরে, নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, যা এখন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় পড়েছে। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস, জগদীশচন্দ্র বোস ছিলেন একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তি বা মানুষ। আ ফিজিসিস্ট, একজন পদার্থবিদ, বায়োলজিস্ট, জীববিদ, বটানিস্ট, উদ্ভিদবিদ, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন, সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মত উপন্যাসের একজন লেখকও ছিলেন। হিজ ফাদার ভগবানচন্দ্র বোস, তাঁর বাবা ভগবানচন্দ্র বোস, ওয়াজ আ লিডার অব দ্য ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, তিনি ফরিদপুরে একজন সহকারী শাসক হিসেবে কাজ করতেন। বারওয়ান, বর্ধমানে, অ্যান্ড ইন আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গাগুলোতেও। জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড, জগদীশচন্দ্রের শিক্ষা শুরু হয়েছিল ইন এ ভার্নাকুলার স্কুল, একটি গ্রাম্য বিদ্যালয়ে। বিকজ, কারণ, হিজ ফাদার, তার বাবা, বিলিভড দ্যাট, বিশ্বাস করতেন যে, ওয়ান মাস্ট নো, একজনের অবশ্যই জানা উচিত, ওয়ানস মাদার টাং, একজনের মাতৃভাষা, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা শেখার আগে। বিসাইড, এছাড়াও, ওয়ান শুড নো, একজনের জানা উচিত, ওয়ানস ওন পিপল, একজনের নিজের লোকজনদেরকে। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বিক্রমপুরের সমাবেশে বা জনসভায় বলছিলেন 1915 সালে, বোস বললেন, অ্যাট দ্যাট টাইম, ওই সময়, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস, ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বাচ্চাদেরকে পাঠানো, ওয়াজ আ প্রিভিলেজড স্টেটাস সিম্বল, ছিল একটা আভিজাত্যের প্রতীক। ইন দ্য ভার্নাকুলার স্কুল, আর ওই গ্রাম্য বিদ্যালয়ে, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেটাতে আমাকে প্রেরণ করা হয়েছিল বা পাঠানো হয়েছিল, দ্য সান অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার, আমার বাবার মুসলিম সহকারীর পুত্র, স্যাট অন মাই রাইট সাইড, আমার ডান দিকে বসতো, অ্যান্ড দ্য সান অফ এ ফিশারম্যান, এবং একজন জেলের ছেলে, স্যাট অন মাই লেফট, আমার বাম দিকে বসতো। দে ওয়্যার মাই প্লেমেটস, আর তারাই ছিল আমার খেলার সাথী। আই লিসেন্ড স্পেল বাউন্ড, স্পেল বাউন্ড কথার অর্থ হলো অ্যাটেনশন কমপ্লিটলি হেল্ড বাই হোয়াট দ্য পার্সন ইজ লিসনিং টু অ্যান্ড ওয়াচিং, অর্থাৎ আমি মুগ্ধ হয়ে শুনতাম টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, তাদের পাখিদের গল্প, অ্যানিম্যালস, প্রাণীদের, অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিচার্স, এবং জলজ প্রাণীদের।
পারহ্যাপস সম্ভবত দিজ স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড, এই গল্পগুলো আমার মনে তৈরি করেছিল বা সৃষ্টি করেছিল আ কিন ইন্টারেস্ট, একটা গভীর আগ্রহ, ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, প্রকৃতির কার্যকলাপকে অনুসন্ধান করবার জন্যে। ওয়েন যখন আই রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে আসতাম ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে, অ্যাকম্পেনিড বাই মাই স্কুল ফেলোজ, আমার বিদ্যালয়ের সাথীদেরকে সঙ্গে নিয়ে, মাই মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ আস, আমার মা স্বাগত জানাতেন এবং খাওয়াতেন আমাদের সকলকে, উইথাউট ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে প্র্যাকটিস অফ ট্রিটিং সামবডি লেস ফেয়ারলি দ্যান আদার্স, যার মানে হলো কোনো রকম পার্থক্য বা ভেদাভেদ ছাড়াই। ইট ওয়াজ বিকজ, এর কারণ ছিল, অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, আমার শৈশবের বন্ধুত্বের কারণে, উইথ দেম, তাদের সঙ্গে, দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট, যা আমি কখনোই অনুভব করতে পারবো না যে, দেয়ার এক্সিস্টেড আ প্রবলেম, একটা সমস্যার অস্তিত্ব ছিল বা একটা সমস্যা নিহিত ছিল, কমন টু দ্য টু কমিউনিটিজ, যা কিনা সাধারণ ছিল দুটো সম্প্রদায়ের মধ্যে, হিন্দু অ্যান্ড মুসলিম, হিন্দু এবং মুসলিমের। ইন 1869, 1869 সালে, বোস জয়েন্ড হেয়ার স্কুল, বোস হেয়ার স্কুলে যোগ দিলেন, অ্যান্ড 6 years লেটার, এবং 6 বছর বাদে, হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, তাকে ভর্তি করা হয়েছিল কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেছিলেন, অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, এবং ক্যালকাটার সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি যোগ দিয়েছিলেন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট, আর এখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, উইথ জেসুইট ফাদার ইউজেন ল্যাফন্ট, জেসুইট ফাদার ইউজেন ল্যাফন্টের সঙ্গে, হু প্লেড আ সিগনিফিক্যান্ট রোল, যিনি কিনা একটা সার্থক ভূমিকা নিয়েছিলেন, ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট, তার আগ্রহের উন্নতি সাধনের জন্য, ইন ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞানের উপর। লেটার, পরবর্তীকালে, বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, বোস ইংল্যান্ডে গেলেন, অ্যান্ড সিকিওর অ্যাডমিশন, এবং ভর্তি হলেন, ইন ক্রাইস্ট কলেজ, কেমব্রিজ, কেমব্রিজের ক্রাইস্ট কলেজে, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞানকে নিয়ে পড়াশোনা করতে। ইন 1884, 1884 সালে, হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপস, তিনি প্রকৃতি বিজ্ঞানের ট্রিপস লাভ করেছিলেন, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, অ্যান্ড আ বিএসসি ডিগ্রি, এবং একটি বিএসসি ডিগ্রি তিনি লাভ করেছিলেন, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। দ্য ফলোয়িং ইয়ার, পরের বছর, বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, বোস প্রেসিডেন্সি কলেজে যোগ দিয়েছিলেন, অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, পদার্থবিদ্যার একজন অতিথি অধ্যাপক হিসেবে, বাট কিন্তু, হি ওয়াজ নট প্রোভাইডেড, তাকে প্রদান করা হয়নি, ফ্যাসিলিটিজ অফ রিসার্চ, গবেষণার সুযোগ সুবিধা। হি ওয়াজ অলসো অফার লোয়ার স্যালারি, তাকে আরো কম বেতন দেওয়া হয়েছিল, দ্যান হিজ ইউরোপিয়ান কলিগ, তার ইউরোপীয় সহকর্মীদের তুলনায়। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, বোসের মধ্যে একটা দারুণ আত্মশ্রদ্ধার জ্ঞান ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং জাতীয় গৌরব ছিল। দেয়ারফোর, অতএব, অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, প্রতিবাদের চিহ্ন হিসেবে বা সংকেত হিসেবে, হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট, তিনি তার শিক্ষা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন, ফর 3 years, 3 বছর ধরে, উইথাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, কোনো বেতন না গ্রহণ করে বা কোনো বেতন গ্রহণ করা ছাড়াই। ফাইনালি, অবশেষে, দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, পাবলিক ইনস্ট্রাকশনের ডিরেক্টর, অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এবং অধ্যক্ষ, অফার হিম আ পার্মানেন্ট টিচিং পোস্ট, তাকে দিয়েছিলেন একটি স্থায়ী শিক্ষকের পদ। আমরা ইউনিট 2 তে আসবো।
বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। সেন্সিটিভ মানে হচ্ছে এবল টু মেজার ভেরি স্মল চেঞ্জেস, মানে হচ্ছে সংবেদনশীল। বোস হ্যাড ইনভেন্টেড, বোস আবিষ্কার করেছিলেন, সেভারাল বেশ কয়েকটা, সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস সংবেদনশীল যন্ত্রাংশগুলো। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ, তাদের মধ্যে অন্যতম ছিল ক্রেস্কোগ্রাফ, হুইচ ইজ ইউজড, যা ব্যবহার করা হয়, টু মেজার, পরিমাপ করতে, দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, চারা গাছের বৃদ্ধির হার। থ্রু হিজ এক্সপেরিমেন্টস, তার এই পরীক্ষার মধ্য দিয়ে, বোস শোড দ্যাট, বোস দেখিয়েছিলেন যে, প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার, চারা গাছেরাও একই রকম ভাবে আচরণ করে, অ্যাজ হিউম্যান বিইং, মানুষের মতো করে। অলদো, যদিও প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান এনিম্যালস, যদিও প্রাণীদের তুলনায় চারা গাছেরা একটু বেশি সময় নেয়। হি প্রুভড দ্যাট, তিনি এটা প্রমাণ করেছিলেন যে, প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। হি প্রুভড দ্যাট, তিনি প্রমাণ করেছিলেন যে, প্ল্যান্টস আর সেন্সিটিভ, চারা গাছেরাও সংবেদনশীল, টু হিট, উত্তাপের প্রতি, কোল্ড, ঠান্ডার প্রতি, লাইট, আলোর প্রতি, নয়েজ, উত্তেজনা বা শব্দের প্রতি, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি, এবং আরো অন্যান্য বাহ্যিক উদ্দীপকের প্রতি। জাস্ট লাইক হিউম্যান বিইং, ঠিক মানুষের মতো করে। বাই ইনজেক্টিং পয়জন, বিষ প্রয়োগ করে, ইনটু আ লিভিং প্ল্যান্ট, একটি জীবন্ত চারা গাছের দেহে, বোস শোড দ্যাট, বোস দেখিয়েছিলেন যে, দে রিয়াক্ট ইন দ্য সেম ম্যানার, তারাও একই রকম ভাবে প্রতিক্রিয়া তৈরি করে বা সৃষ্টি করে, অ্যাজ উই ডু, যেমনটা আমরা করি। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস was initiated by J.C. Bose in the late 19th century. Initiated মানে হচ্ছে set something in motion, মানে যার প্রারম্ভ হয়েছিল। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, বিজ্ঞানসম্মত গবেষণা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের উপর, ওয়াজ ইনিশিয়েটেড, যা কিনা প্রারম্ভ হয়েছিল, বাই জে.সি. বোস, জে.সি. বোসের দ্বারা, ইন দ্য লেট 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতকের শেষের দিকে। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, ইটালীয় বিজ্ঞানী মার্কনি, হু গট দ্য পেটেন্ট, পেটেন্ট মানে হচ্ছে অফিসিয়াল রাইট, টু বি দ্য অনলি পার্সন টু মেক ইউজ অফ অ্যান ইনভেনশন, একটা উদ্ভাবিত বা একটা উদ্ভূত ব্যাপার, যিনি কিনা এই পেটেন্টটা পেয়েছিলেন, ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, বেতার ব্যবস্থার জন্যে। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট, কিন্তু আমাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে যে, বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা, ক্যালকাটাতে বোসের জনসমাবেশে প্রদর্শন, অ্যালং দ্য সেম লাইন্স, ওই একই রাস্তায় বা ওই একই গবেষণাকে নিয়ে, হ্যাপেন্ড মাচ আর্লিয়ার, যা কিনা অনেক আগেই ঘটে গিয়েছিল। ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, বাণিজ্যিক সুবিধা লাভের পরিবর্তে, ফর হিজ ইনভেনশন, তার এই আবিষ্কারের, বোস মেড হিজ ইনভেনশন পাবলিক, বোস তার এই আবিষ্কারকে জনসমক্ষে ছড়িয়ে দিয়েছিলেন। ইন অর্ডার টু অ্যালাউ আদার্স, অন্যদেরকে অনুমতি দেওয়ার জন্যে, টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন, ওই একই রাস্তায় আরো গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে, অফ হিজ রিসার্চ, তার গবেষণার। হাউএভার, যাই হোক, বোসেস প্লেস ইন হিস্ট্রি, ইতিহাসে বোসের জায়গা, হ্যাজ নাও বিন রি-ইভালুয়েটেড, এখন সময় হয়েছে পুনর্বিবেচনার বা পুনর্মূল্যায়নের। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি, এই মহান ভারতীয় বিজ্ঞানী ঘটনাক্রমে বা ঘটনাচক্রে গৌরবের সিংহাসন আরোহণ করেছিলেন,
when he was awarded knighthood by the British government, যখন তাকে ব্রিটিশ সরকারের দ্বারা নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছিল ইন 1917 1917 সালে। হি ওয়াজ অলসো কনফার্ড, তাকে আরো প্রদান করা হয়েছিল মেনি আদার অ্যাওয়ার্ডস, অনেক অন্যান্য পুরস্কার, লাইক যেমন ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখে না, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, তিনি হলেন মহানতম বিজ্ঞানীদের মধ্যে অন্যতম, এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জন্ম হওয়া একজন। স্যার জেসি বোস রোড সেভারেল বুকস, স্যার জেসি বোস বেশ কয়েকটা বইও লিখেছিলেন, অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স, এবং প্রকাশ করেছিলেন অনেক গবেষণাপত্র, ইন লিডিং সায়েন্স জার্নালস, যা কিনা বিজ্ঞানসম্মত পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার বিখ্যাত বইগুলোর মধ্যে হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926, মেজর মেকানিজম অফ প্ল্যান্ট 1928, এটসেট্রা। ইন 1896 1896 সালে বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে, আর সায়েন্স ফিকশন, একটি বিজ্ঞানসম্মত উপন্যাস। ইন ফ্যাক্ট, বস্তুত, হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার, তিনিই ছিলেন প্রথম লেখক, অফ সায়েন্স ফিকশন, বিজ্ঞানসম্মত উপন্যাসের, ইন বাংলা, বাংলা ভাষাতে। ইন নভেম্বর 1917 1917 সালের নভেম্বর মাসে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট, বোস প্রতিষ্ঠা করেছিলেন বোস ইনস্টিটিউট, বা একটা শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, ক্যালকাটাতে তার নিজেরই বাড়িতে। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট, তিনি ওই বোস শিক্ষা প্রতিষ্ঠানকে দান করে দিয়েছিলেন, টু দ্য নেশন, দেশের বা জাতির উদ্দেশ্যে, ফর রিসার্চ অন সায়েন্স, বিজ্ঞানের উপর গবেষণার জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেভড হিজ লাস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন 23 নভেম্বর 1937, 1937 সালের 23 নভেম্বর। তো ফ্রেন্ডস, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তবে তা বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং পরের দিন দেখা হচ্ছে আরো একটি নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত stay connected, keep watching, keep smiling, and stay blessed.